মিষ্টি সকালে রোদ মেদিনীতে সোনালি আলো ছড়িয়ে দিল। আধা শেষে আলো এলো, সেই সাথে পাল্লা দিয়ে পাখির কিচিরমিচির বাড়ল। নেতিয়ে যাওয়া বাগানের ফুলগুলিও সূর্যের আলোয় চাঙ্গা হয়ে দাঁড়িয়ে উঠল খিলখিল করে হেসে। পাখিরা নীড় থেকে জীবন চলার পথে ছুটল। খাবার সন্ধানে হাজারো মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া থেকে আরেকটা রাতও বিদায় নিল। নতুন এক ব্যস্ত সকালের আবির্ভাব ঘটল। আফিনের ঘুমটা বোধহয় হালকা হয়ে এসেছে। পিটপিট করে ঘুম চোখের পাতাগুলি খুলল সে। দেখতে পেল তুবা তার বুকের একপাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, যেন গাছে ফোটা তরতাজা এক গোলাপ সে। আফিনের ঠোঁটের কুর্নিশটা প্রসারিত হলো। হঠাৎ চোখ গেল ঘাড়ে। সাদা গলায় কালো তিলটার পাশে কামড়ের কালছিতে দাগ। প্রথম দিন যে কামড়টা রাগে বসে দিয়েছিল সেটার এক বিশ্রী দাগ জলজল করছে। খুব খারাপ অনুভূতি অনুভব করলো সে। নিজের কন্ট্রোলের উপরও বিরক্ত হলো। আলতো করে দুটা আঙুল ছোঁয়ালো তাতে। তুবা জ্বালায় হয়তো ঘুমের ঘোরে কপাল কুঁচকে এনেছে। তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে আসে। অবাক নয়নে তুবাকে দেখতে লাগে। মেয়েটার দিকে তাকালে তার বুকটা কেন যেন শান্ত হয়ে যায়। শত শত অশান্তি অস্থিরতাগুলি ছুটি নিয়ে নেয়। অদ্ভুত রকম ভালো লাগায় আনন্দ অনুভব করে আফিন। মোহভরা চোখ দুটি তুবার মাঝে নিবন্ধ করে রেখে তীর তীর করে ঠোঁট আওড়ে বলে, মেয়ে, তুমি কি জাদু জানো, নাকি মায়াশক্তি আছে তোমার ভিতরে? কি করে আমার অশান্ত বুকটাকে শীতল করে দেওয়ার ক্ষমতা রাখো তুমি? আফিন তুবার কপালের কোণায় লেগে থাকা চুলগুলি উপরে তুলে দিল। নরম গালে নিজের দুই আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে ধপধপে মোলায়েম গাল। ভেতরে অদ্ভুত সুন্দর অনুভূতিরা চঞ্চল হয়ে উঠে ছুটেছে বেদিক। অন্যরকম আবেশে বুকে শিহরণ দিচ্ছে তার। তুবার কপাল কুঁচকে এসেছে দেখে আফিন ফের তাড়াতাড়ি ঘুমের অভিনয় করে আগের মতো শুয়ে পড়ল। তুবা আস্তে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখতে পেল আফিনকে। হালকা লোমযুক্ত সাদা বুকের এক কিনারা শুয়ে আছে সে। লোকটাও এক হাতে তাকে আঁকড়ে রেখে ওপাশে মুখ করে ঘুমিয়ে আছে। তুবা আফিনের ভারী হাতটা কোনো রকম সরিয়ে উঠে পড়ল। আজ বোধ হয় দেরি হয়ে গেছে উঠতে। মাঝরাতে খুব ঘুম পাচ্ছিল তার। তখন হয়তো অতল ঘুমে চলে গিয়েছিল। তুবা তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে সে টেবিলের ওপর চোখ দিল, কিন্তু কালকের মতো আজ আর কোনো খাম নেই। তুবা বুঝতে পারছে না কি করা উচিত তার, তাই কিছু না ভেবে বেলকনির দিকে পা বাড়ালো। এখান থেকে নিচের খোলা গাছযুক্ত জায়গাটা বেশ সুন্দর লাগছে। এক টুকরো স্নান হাসলো সে। সকালে স্নিগ্ধ শীতল বাতাস গায়ে লাগছে। এই বিহ্বলতা তার মুখের হাসির রেখা ফুটিয়ে তুলল যেন অচিরে। নীরবে অনেকক্ষণ দাঁড়িয়ে নিজের নিষ্ফল জীবন নিয়ে চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ পার হয়। হঠাৎ নিজ থেকে আসা ঘড়ির শব্দে তুবার ভাবান্তর ফিরে এলো। সে পেছনে ফিরে তাকিয়ে দেখলো লোকটা তখনও ঘুমে। তুবা ভাবলো আজকেই তো আর টাকা লাগছে না, দরকার পড়লে হাতে যেটা আছে সেটা নিয়ে চলে যাবে। আর যেহেতু কালকেও আসতে হবে, টাকাটা একেবারে নিলেই হলো। এইভাবে তুবা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। নিচে নেমে এক মহিলাকে দেখে থমকে যায় সে। ভূত দেখার মতো চমকে ওঠে, দুই পা পিছিয়ে নিল। জামা ফাঁক করে বুকে থুতু দিয়ে সেখানে হাত রাখলো। ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধ্যবয়স্ক মহিলা জবাব দিলেন না, কিন্তু তিনি তাকে দেখে খুব বেশি অবাক হয়েছেন বলে মনে হচ্ছে না। তুবা চিন্তা করলো, একটা লোক কি নিজের মাঝেখানে থাকে, সেখানে কোনো মেয়েকে এনে তার সাথে রাত কাটাবে? নিশ্চয় নয়। তুবা চিন্তা করতে পারছে না। তীক্ষ্ণ দৃষ্টি দিল মহিলার ওপর। গলা পরিষ্কার করে বলল, আপনি কি ওই লোকটার মা? ওপাশে দাঁড়িয়ে থাকা ভদ্র সুশীল মহিলা অকপটে জবাব দিল, না। ও, তুমি কে? তোমাকে তো চিনলাম না, আগে কখনো তো দেখিনি। মহিলার কথায় প্রচণ্ড ভয় পেয়ে যায় তুবা। নজর দিয়ে দেখে সন্দিহান হয়ে মধ্যবয়স্ক মহিলা তার দিকেই তাকিয়ে আছেন। ভীষণ ইতস্তত বোধ আর সংশয় তাকে ঘিরে নিয়েছে মুহূর্তে। কি জবাব দেবে তা নিয়ে চিন্তায় মাথা ব্যথা শুরু করেছে। আমতা আমতা করতে করতে কি বলবে ভেবে পায় না। আশেপাশের মহিলাটি বোধহয় তাকে স্বস্তি দিতে নরম গলায় শুধালেন, তুমি আফিন বাবার বান্ধবী তাই না? তুবা কী বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। মহিলাটা মুচকি হাসলেন। তুবাও হাসি বিনিময় করে বলল, আমি আসি। অমত জানিয়ে মহিলাটি বললেন, এখনই কোথায় যাবে? বসো, খেয়ে তারপর যাও। আমি আফিন বাবাকে ডাক দেই। উনি তো ঘুমাচ্ছে। মহিলার মুখটা কালো হয়ে গেল। ভাঁজ পড়া চামড়ায় আরও কুচকালো বোধ হয়। বিড়বিড় করে আওড়ালেন, এখনও ঘুমাচ্ছে? কিন্তু এই সময় তো ঘুমায় না। তুবা বোধ হয় ওনার ঠোঁট নাড়াচাড়ার কথা শুনতে পেল। কেমন অন্যরকম লাগলো। আগ্রহ হলো। কিছু জানার উদ্দেশ্যে বোধ হয় সে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? মহিলাটার মুখ বিষণ্ণ দেখালো।
মন খারাপের ছায়া পড়ল। মাঝবয়স হয়ে সে ফর্সা জৌলুস মুখে যেন কালো হয়ে এলো ওনার। আস্তে আস্তে করে সোফার দিকে এগিয়ে গেলেন তিনি। ধরে ধরে বসে মনমরা ক্ষীণ গলায় বলতে লাগলেন, আফিন বাবা এমন ছিল না। সে ছিল নিয়ম মেনে চলা, দৃঢ় ব্যক্তিত্বে হাস্যোজ্জ্বল একটা ছেলে। নিয়ম মেনে সব করত, কিন্তু এখন আগের মতো নেই। কেমন অগোছালো ছন্নছাড়া হয়ে গিয়েছে। হাসি মুখটা পাংশুটে রূপ নিয়েছে। কখন কি করে নিজেও হয়তো জানে না। কোনো নিয়ম নেই, বাধা ধরা নেই। যখন যা মন চায় করছে, কিছুই তার ঠিক নেই আর। কোনোদিন একটা সিগারেট খায়নি পর্যন্ত সে। একা একা ভালো ছিল পড়াশোনা ব্যবসা নিয়ে। সেই ছোট থেকে দেখে আসছি তাকে, নিজের হাতে পিঠে বড় করেছি। জীবনে বড় ধাক্কা পেয়ে ছেলেটা এখন এমন পথে। মদ খায়, কোনো নিয়ম কানুন নেই, খাওয়া দাওয়া নেই, নিজের প্রতি কোনো যত্ন নেই। আমার কথাও আর আগের মতো কোনো প্রভাব ফেলে না, কোনো কিছু শোনে না। একা একা অগোছালো জীবন বয়ে বেড়াচ্ছে। কেমন যেন অচেনা হয়ে গিয়েছে ছেলেটা আমার। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তুবার আগ্রহ জানল খুব। কৌতূহল উদ্দীপনা দমিয়ে রাখতে পারছে না কিছুতেই। এই দুনিয়াতে কত হাজার লাখ মানুষ, হাজার লাখ আলাদা আলাদা সমস্যা। কতটা বিচিত্র এই দুনিয়াবে জীবন। এই নশ্বর স্বার্থপর পৃথিবীতে কি এমন একটা মানুষ আছে যে দুঃখ ছাড়া বেঁচে আছে? জানার জন্য চাঞ্চল্য হয়ে উঠেছে তুবার ছোট্ট মনটা। কেন একজন ভালো মানুষ এমন হয়ে যাবেন? কি এমন ধাক্কা যেটা ওনাকে ছন্নছাড়া করে তুলেছে? জানার জন্য কিছু বলতে যাবে, তখন তার ফোনের রিংটোন বেজে উঠল। বাসা থেকে কল এসেছে। তুবা ভীত হয়ে বিদায় নিয়ে ওখান থেকে বেরিয়ে হলো। কলটা কেটে দিয়ে সে পুনরায় কল দিল। তুষি কল রিসিভ করে বলতে লাগলো, আপা তুমি আসছো না কেন? কত বেলা হয়ে যাচ্ছে, এখনও কি তোমার কাজ শেষ হয়নি? কারণ জানার চঞ্চল অস্থির অনুভূতিটাকে লাগাম টেনে তুবা ধীরসুস্থে জবাব দিল, না তুষি, আমি চলে আসছি এখনই, দেরি হবে না। ওপাশ থেকে তুষির প্রফুল্ল গলা শোনা গেল, তাড়াতাড়ি আসো আপা। তুবা গেট থেকে পার হয়ে পেছন ফিরে বাড়িটা দেখলো এক পলক। 2 সেকেন্ড তাকিয়ে ব্যাগ ঠিক করে হাঁটা শুরু করলো ব্যস্ত ভঙ্গিতে। রিক্সা চলছে নিজ গতিতে। তুবা বসে বসে ভাবছে। আজকাল ভাবনাই তার সঙ্গী। হুটহাট সময় পেলে নিজের জন্য একটু ভাবনাটুকুই যেন করতে পারে এখন। একশত চিন্তার ভিড়েও চোখ দুটি আশেপাশের একজনকে খুঁজে চলেছে, যাকে তার দরকার, যার কাছে রয়েছে তার অনেক না জানা প্রশ্ন। এলাকা দিয়ে যখন যায় কাঙ্ক্ষিত লোকটাকে পায় না। কিছুদিন ধরে তাকে আর দেখা যাচ্ছে না। তবে এখন ওই মানুষটাকে কঠিন কুটিল প্রশ্নের উত্তর সন্ধানের জন্য হলেও প্রয়োজন। আশেপাশে নজর বুলিয়ে আজও পেল না তাকে। হতাশ হয়ে বাড়ি ফিরল। হাতে থাকা টাকা দিয়ে তুষির জন্য কিছু খাবার নিয়ে নিল। যেতে অভিমানী স্বরে বলল মেয়েটা, সারা রাত আসো না, সকালেও কল দিয়ে তোমাকে কাজ থেকে আনতে হয় আপা। কি এমন কাজ তোমার এতক্ষণ? পাশ থেকে শিরিন বলে উঠলেন, আল্লাহ জানে তোর বইনে কি এমন কাম করে। আল্লাহ জানে কার কাছে যায়, কি কাম না আকাম করে। তুবা শুনল শিরুম বেগমের কথা। তাকিয়ে দেখতে পেল রাগী শ্যামলা বিবস্ব একটা চেহারা। সেদিকে পাত্তা না দিয়ে শান্ত থেকে তুষির গালে হাত রেখে বলল, আমি তোকে বলেছিলাম না আমার আসতে দেরি হবে? তুই ঠিক মতো খেয়ে নিবি, অপেক্ষা কেন করিস বলতো? তুষির মন খারাপ হলো। মাথা নুয়ে করুণ গলায় বোনের জবাব দিল, তোকে ছাড়া আমার খেতে ভালো লাগে না আপা। তুবা নরম চোখের দৃষ্টিতে তাকালো তুষির নিষ্পলক কোমল মুখটার দিকে। শান্ত নির্জীব গলায় জানালো তুষিকে, এমন আর করবি না। যখন খাওয়ার দরকার খেয়ে নিবি, ঠিকমতো ওষুধ তো খেতে হবে। আর এই নেই, এগুলি তোর জন্য। পরক্ষণে বসা থেকে উঠে তুবা মায়ের দিকে তাকালো। গম্ভীর নিচু গলায় বলল, যাই করি না কেন, 2 বেলা ভাত খেতে তো পারি, বোনের ওষুধ কিনতে পারি, সংসারের খরচ চালাতে পারি, আর কি চাই? আর তোমার এই কথাগুলি কবে বন্ধ হবে বলো তো? শিরিন বেগম যেন আরও চটে গেলেন। রাগে সাপের মতো ফুসফুস করতে করতে তিরিক্ষিভাবে জবাব দিলেন, করবেই তো, যা মন চাই করতি না? এমন খাওয়ানোর দরকার নাই আমার, না খাইয়া মরে যাইতাম। তোর আকাম করণের দরকার নাই। আল্লাহ নেয় না ক্যারে আমারে? আর কত খারাপ দিন আমার দেখাইব আল্লাহ। জীবনে প্রতি আমার আর অহন মায়া উঠে গেছে। হায় আল্লাহ আমার। শিরিন কাঁদতে কাঁদতে চলে গেলেন আঁচলে মুখ দিয়ে। অন্য রুমের দরজার সামনে গিয়ে তিনি নীরবে কাঁদলেন। তিনি বোঝেন তুবার রাতের বেলার কিসের নাইট ডিউটি থাকে প্রতিদিন। কেন মেয়েটা দিন দিন নির্জীব মনমরা হয়ে উঠেছে। সবাই আজ করতে পারেন তিনি, কিন্তু তবু জীবনের কাছে তিনি অসহায় নিরুপায়। আত্মীয় স্বজন কিংবা স্বামীর রেখে যাওয়া এমন কোনো সম্পদ বা জমানো অর্থ নেই যার সহায়তায় কিছু একটা করতে পারবেন। তার উপর মেয়েটার গায়ে অমন বিচ্ছিরি ধর্ষিতা নামের একটা কলঙ্ক যেন ওনাদের স্বাভাবিক জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলেছে। তুবা ছলছল নয়নে তখন পাথরের মতো স্তব্ধ হয়ে জমেছিল।
তুষি বোনের মুখের দিকে তাকিয়ে আহত হলো। বড্ড ভালোবাসে বড় বোনের নামে এই বৃক্ষটাকে, যে নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছায়া দিয়ে আগলে রাখছে তাদেরকে। ক্লেশ হৃদয় নিয়ে ব্যথিত সুরে সে বলল, আপা, রাগ করো না আম্মার কথায়। আম্মা ইচ্ছে করে তোমায় ওসব বলেনি। আম্মা না আড়ালে সবসময় কাঁদে। কানে স্তব্ধতার পুরো প্রাচীর টপকে পৌঁছালো বোধ হয় নির্ভুল সত্য সেই কথাটা। অধরে মেঘি হাসি ব্যর্থ চেষ্টা করে তুবা জানালো, আমি জানি, আর আম্মার কথা আমি কিছু মনেও করি না। উনি কঠিন দেখাতে চাইলেও পারেন না। তুষিরে, মানুষের এক জীবনে সব চাওয়া পাওয়া পূরণ হয় না, আর এই দুনিয়াটা বড্ড কঠিন নিষ্ঠুর। এখানে কঠিন না হলে চলা যায় না রে, নরম হলে ভাবে দুর্বল, তাই পায়ে দুমড়ে মুচড়ে তারা চলে যেতে চায়। এই কারণে কঠিন হয় ভালো, তবেই এখানে টিকে যায়। তুই সব বুঝবি না, এখনও অনেক ছোট তুই। বড় হ, দেখবি দুনিয়া, সেখানে থাকা নানান পশুরূপী মানুষের চিনে ফেলেছিস। এবার তুই থাক, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। চোখের পানিটা মুছে নিয়ে তুষি উত্তর দিল, আচ্ছা আপা, তাড়াতাড়ি আসো, আবার ভাত রান্না করেছে, আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল। তোমার না খুব পছন্দের, তাড়াতাড়ি আসো। তুবা শিরিন বেগমের ঘরের দিকে অবিচ্ছেদভাবে তাকিয়ে আছে। অতঃপর বুক ফাটা কষ্ট নিয়ে ছুটে গেলেন বাথরুমে। আফিন ঘুম থেকে উঠে দেখে 12টার উপরে বাজে। আশেপাশে তাকিয়ে তুবাকে সে পেল না। তখন ঘুমের ভান করতে গিয়ে সত্যি ঘুমিয়ে যাবে সেটা মনে হয়নি তার। শরীর নাড়াতে নাড়াতে নিচে নেমে এলো। বাসায় ফাহিমা আন্টিকে দেখে জিজ্ঞেস করলো, কখন এলে আন্টি? আর একটা মেয়েকে দেখেছিলে? তিনি শঙ্কিত হয়ে জবাব দিলেন, ওই মেয়েটার কথা বলছো? সে তো চলে গিয়েছে। আনমনে অন্যমনস্ক সুরে আফিন বলে উঠল, চলে গিয়েছে? ফাহিমা আন্টি হেসে জবাব দিলেন, হ্যাঁ বাবা, বলেছিলাম বসতে, বসেনি। মেয়েটা কে বাবা? দেখতে কিন্তু অনেক মায়াবী। আফিনের মাঝের কথাটা যেন প্রভাব পড়ল। এক মনে সে এটা নিয়ে ডুব দিল। বিড়বিড় করে বলল, এটাই তো আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্টি। তিনি হঠাৎ প্রশ্ন ছুড়লেন, কি হলো বাবা, আবার কি ভাবছো? নাথিং আন্টি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ওয়েট করো। পেছন থেকে ফাহিমা আবার বললেন, আফিন বাবা, মেয়েটা দেখতে কিন্তু মিষ্টি। পছন্দ করো তুমি? কিছু বলনি তো আমায়। আফিন নিরুত্তর থাকে, শুধু একটু হাসি বিলিয়ে হনহনিয়ে উপরে চলে যায়। ড্যামিট, আজকেও চলে গেল। খাম রাখিনি, ভেবেছি অপেক্ষা করবে, কিন্তু মেয়ের ইগো দেখো, তা না করে আজও চলে গেল। রাবিশ স্টুপিড একটা। তুবা বাথরুম থেকে গামছায় চুল পেঁচিয়ে বের হতে কানে বিরক্তির সুর তুলে হঠাৎ ফোন বেজে উঠল। আফিন কল দিয়েছে। তুবা তার কল পেয়ে চিন্তিত, ভাবছে এখন কি আবার তার যেতে হবে নাকি? কোন দরকারে কল দিল তবে? তুবা ফোন হাতে নিয়ে আশপাশ দেখলো, নিশ্চুপে চলে গেল একতলা বাড়ির ছাদের দিকে। ততক্ষণে কল হতে হতে কেটেও গেল। পর মুহূর্তে আবার রিং বেজে উঠল। কপাল কুঁচকে ভাবনায় তলিয়ে না গিয়ে কল রিসিভ করলো। হ্যালো বলার আগে ওপাশ থেকে ঝাঁঝালো স্বর শোনা গেল, যেন ক্ষোভ নিয়ে বলছে, তোমাকে কি আমি যেতে বলেছিলাম? তুবা যেন বিস্মিত হলো। সত্যি এবার চিন্তার গভীরে উপনীত হওয়ার জোগাড়। অধিকার দেখাচ্ছে তার ওপর। এমন ব্যবহার যেন মানুষটার কাছের কেউ সে। না বলে চলে আসায় বুঝি ধমকাচ্ছে। সন্ধিহা নাকি পল্লবের দৃষ্টি বিমূঢ় হয়ে শূন্যে ভাসমান। কি হলো, টাকা না নিয়েও চলে গেছো? একটু ওয়েট করা গেল না, নাকি ডাকা যায়নি আমায়? নড়ে চড়ে উঠল তুবা। চোখের পাতা এখনও তার পলক পড়েনি। আগের ন্যায় আর মনে তাকিয়ে আছে শূন্য কিছুতে। ঠিক সেভাবেই যেন ঘোরের মাঝে জবাব দিল, আমি ভেবেছি কাল একসাথে নিয়ে নেব, আর আপনি ঘুমাচ্ছিলেন, অতটা টাকার মানে দেখিনি। আফিন যেন ক্ষুব্ধ হয়ে এবার গলার আওয়াজ বাড়ালো, খিটখিটে মেজাজে বলল, আগে আগে ভাবতে যাও কেন তুমি? এত বেশি বেশি ভাববে না, আর একদম বেশি কথাও বলবে না। ড্যামিট। আর কিছু বলা হয়নি। ও পাশ থেকে কোনো শব্দ আসেনি। কল কেটে গিয়েছে। তুবা এখনও কিছু বুঝতে পারছে না। খুব আশ্চর্য হচ্ছে মানুষটার আচরণে। সংশয়িত রূপে মনে মনে বিড়বিড় করলো, কি অদ্ভুত লোক। রাগে কিটকিট করছে আফিন। তাকে দেখতে কেমন অস্থির পাগলাটে লাগছে। দম নিয়ে নিয়ে শ্বাস ফেলছে। এই মেয়ে আমাকে যেমন শীতল করে তেমন উষ্ণ করে তোলে। রিডিকিউলাস। ও গড, আমি পাগল হয়ে যাব। পরিস্থিতি একেবারে আমার এক এক রকমভাবে পাগল করে দেয়। খাবারের জন্য ফাহিমা আন্টি ডাকতে এলেন আহফিনকে। ওনাকে দেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো সে। নরম গলায় বলল, ডিস থেকে ডাক দিতে আন্টি, আমি চলে যেতাম। তুমি যে কাল রাতে খাওনি, কি মনে করেছো বলো তো? এভাবে কত নিজের জীবনটাকে নিয়ে হেলাফেলা করবে? এভাবে সুন্দর একটা জীবন ধ্বংস করছো তুমি আফিন। কি করবো আন্টি, আমার নিজেকে পাগল লাগছে, অস্থির লাগছে।
কেন বলো তো? নিজেকে শান্ত করতে পারি না। আমি জীবনের এই ভার নিতে পারছি না। স্বাভাবিক হতে চাইছি আমি, তার জন্য একজনকে প্রয়োজন। ফাহিমা আন্টি হয়তো কিছু ধরতে পারলেন, তাই কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা নিজেকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দেখো এখন খাবে, নিচে চলো। আহফিন চোখে মুখে বিরক্তির ভাব, তেতো গলায় বিদীর্ণ মুখে বলল, আমি একটু অফিস যাবো আন্টি। খেয়ে তো যাবে, আগে খাবে তারপর অফিস। আচ্ছা তুমি ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। দিনটা তুবার একটু ভালোই কাটে। ও বাড়ি থেকে এসে গোসল করে লম্বা একটা ঘুম দিল। দুপুরে উঠে খেয়ে শুয়ে তুষির সাথে গল্প করলো অনেক সময়। বিকেলবেলা রান্নায় একটু সাহায্য করতে গেলে শিরিন রান্না করতে বারবার শক্ত মুখে এড়িয়ে যান তাকে। তাই সে ঘরে ফিরে আসে আবারও। তুষির মাথায় বিলি কাটতে কাটতে নিজের দুঃখে হারিয়ে যায়। তবুও ভালো লাগে এই সময়টা তার। প্রতিদিনকার মতো আজও তুবা নিজের চাকরির পথে ছুটল। একা রুমে বসে আছে সে। আশেপাশে তাকিয়েও কোথাও পায় না মানুষটাকে। তুবা ঘরের দিকে মনোযোগে নজর বুলায়। হঠাৎ কোথা থেকে এসে যেন আহফিন জিজ্ঞেস করে, খাবার খেয়ে এসেছো? তুবা নীরব রইল। কি জবাব দেবে তা যেন ভাবল। কে হলো? কি জিজ্ঞেস করলাম? মাথা নাড়িয়ে সে সম্মতি প্রকাশ করলো। এদিকে আহফিন শান্ত ভঙ্গিতে বলল, মনে হচ্ছে না। চৌকিতে তাকালো তুবা, চোখে মুখে তার বিস্মৃত হাব ভাব। আহফিন তখন স্থির, শান্ত অথচ গম্ভীর গলায় বলল, নিচে চলো, খাবে। তুবা পলকহীন দৃষ্টি দিয়েছে আহফিনের উপর। আহফিনকেও একই দৃষ্টিতে সূক্ষ্মভাবে তাকিয়ে থাকতে দেখে দৃষ্টি নত করে নিল। খানিক এগিয়ে যাওয়ার ভঙ্গিতে বোধহয় বলল, পেট ভরা আছে আমার। সন্তুষ্ট হলো না আহফিন। নিঃসম্পূহ ভাব অনাদরে ছিটিয়ে ছড়িয়ে মুখাবয়াবে তিক্ত গলায় খেক গলায় বলল, তুবা বারবার বলতে ভালো লাগে না, চলো। তুবাও যেন শক্ত হয়ে জবাব ছুড়ল, আপনি যান, আমার খিদে নেই। আহফিন তার কাছে এলো নিঃশব্দে, বাহুতে বেশ শক্ত করে চেপে ধরল যেন। দাঁত চেপিয়ে বলল, তুমি যাবে না? জোর করে আমার নিতে হবে? তার এহেন কাজে তুবা হতবাক, বিরক্ত হয়ে বলল, ছাড়ুন হাতটা। আহফিন নড়ল না, আর না এক বিন্দু নিজের হাত সরালো। এখনও তার সুঠাম পুষ্ট হাত শক্তভাবে আঁকড়ে ধরে আছে তুবার কোমল নরম বাহু। ছাড়ুন আমার হাত, আমি একা যেতে পারবো। আহফিন হাতটা ছেড়ে দিল। তুবার সাথে সেও নিচে গেল। তুবা বিরক্ত হয়ে চারপাশ দেখছে। আহফিন আজ করতে পেরে অনায়াসে বলে উঠল, সকালে যাকে দেখেছিলে তিনি এখন নেই, তাই না খুঁজে খেয়ে নাও। তুবা নিজেকে ধাতস্থ করলো, স্থির গলা জানতে চাইল, উনি আপনার কে হয়? বিনিময়ে সে কিছু না বলে তুবার দিকে তাকালো। তুবার চোখ নামিয়ে ফেললো তার সাথে সাথে। কি তীক্ষ্ণ দৃষ্টি, শরীর কাটা দেয় তার। এসব তোমার জানার কথা না। যে কাজের জন্য এসেছো তাতে শুধু টাকায় নিতে পারো, এর বেশি কিছু না। চুপচাপ খেয়ে ওঠো। তুবা বিহব্বল হলো, মনে মনে রেগে বলল, আমার কথা আমাকে ফিরিয়ে দিল লোকটা। আশ্চর্য মানুষ। নাক ফুলে গেল তুবার। অপর পাশে বসে থাকা আহফিন আর চোখে কপাল কুঁচকে দেখলো তাকে। রঙ্গিম আবার ছড়াচ্ছে যেন তুবার মুখে। আহফিন ঠোঁট টিপা হাসলো কেবল। লোকটা আসছিল না দেখে তুবা ব্যালকনিতে ছিল। বাতাসে লম্বা চুল এলোমেলো হয়ে যাচ্ছিল। তুবা কালো একটা শাড়ি পরে আছে, পাতলা একটা শাড়ি। খোলা চুল, দমকা হাওয়ার সাথে সাথে নেচে চলেছে আপন মনে। অবাধ্য চুলগুলির দিকে খেয়াল নেই তার। শীতল বাতাস শরীরে লেগে শিহরণ অনুভূতিটা ভোগ করছে কেবল। খুলে দাও তুমি এই চুলের বাঁধন। অবাধ্য হয়ে না হয় সে বাতাসে উড়ে বেড়াক। ইচ্ছে হয় হারিয়ে যাই ওই খোলা চুলের গভীরতায়। খোলা চুল, তুমি বলে দাও, কেন মুগ্ধ না হবে কেউ তোমার মায়ায়? লম্বা একগুচ্ছ কালো কেশ পুরুষের মন কেউ প্রভাবিত করতে পারে। বিড়বিড় করতে করতে আহফিন তুবাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তুবার উদর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। চুলের মাঝে মুখ ডুবালো নির্নিমেষ। তুবার ঘাড়ে নাক ঘষল কয়েকবার। ছোট ছোট কয়েকটা চুমু দিল তার উষ্ণ ঠোঁটেও। তুবা বরাবরের মতো বোবা, পাথরের মতো স্তব্ধ অবিচল। আহফিন তার ঘাড়ে গভীরভাবে একটা কিস করে চলে গেল। সে যেতে তুবা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। চোখগুলি চিকচিক করে উঠল তার। সামান্য সময়ের ব্যবধানে আহফিন আবার ফিরে এলো। তুবা তখনও ওখানে আগের মতোই বিমরে দাঁড়িয়েছিল। আহফিন এসে তার ঘাড়ের চুলগুলি সরিয়ে এক পাশে রাখল। সে বুঝতে পারে না এই লোকের চলাফেরা। হঠাৎ ঘাড়ে ঠান্ডা কিছু অনুভব করলো। আহফিন আলতো হাতে নিজের দেওয়া কামড়ের স্থানে মলম লাগিয়ে দিল। তারপর তুবার দুই বাহুতে ধরে নিজের দিকে ফেরায়। দুই গালের পাশে দুই হাত রেখে মানুষটা তার চিকচিক করা চোখ মুখ দেখতে থাকে। চোখে তার নেশা, মনে মাতাল করা অনুভূতি। সে বোঝে না এত অনুভূতি কোথা থেকে চলে আসে তুবার কাছে থাকলে। আহফিন নেশা ভরা চোখ নিয়ে মেয়েটাকে দেখছে। সমান তালে তুবাও আহফিনের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। নির্লিপ্ত সে চাহনি।
নরম কোমল স্বরে মিনমিন করে আফিন বলল, কি আছে তুবা তোমার মাঝে? কেন এত টানে আমাকে তোমার দিকে? 2 দিনে কি এমন করলে আমাকে? কোন তাবিজ মন্ত্র দিয়ে বশীভূত করলে আমায়? বলো তুবা, বলো। তুবা কিছু না বলে তার চোখের দিকে অগাধ দৃষ্টি দিয়ে অবলোকন করছে। ধীরে কোনো অতল মোহে সে তলিয়ে যাচ্ছে বোধগম্য হলো। এক বিন্দু সরতে ইচ্ছে হলো না ওই চোখের মাতোয়া দৃষ্টি থেকে। তার ভেতর অদ্ভুত রকম কিছু একটা হচ্ছে, প্রগাঢ় তোলপাড়ের মতো কিছু হচ্ছে। আফিন আস্তে আস্তে তার মুখ এগিয়ে দিল তুবার দিকে। সে চোখ বন্ধ করে আনলো। তুবার নিবদ্ধ চোখ মুখ থেকে আফিনের ভেতরে আরও শিহরণ বইতে লাগলো। আলতো করে সে তুবার নরম ঠোঁটে স্পর্শ করলো। তার অতল ভঙ্গিতে আস্তে আস্তে উপনীত হলো। তুবার গরম নিঃশ্বাস আহফিন বুক ভরে নিচ্ছে। তুবার গলায় লেগে থাকা চুলগুলি সরিয়ে দিয়ে আহফিন সেখানে ঠোঁটের পরশ দিল। মেয়েটা বিচলিত হয়ে নিজের শাড়িতেই খামচে ধরল। লোকটার স্পর্শ আজ অন্যরকম, কেমন আলাদা আলাদা। কোনো চটপট ভাব কিংবা তাড়াহুড়ো নেই। কোমল একটা কিছু গাঢ়ভাবে অনুভব করে সে। আহফিন কিছু সময় পর তুবাকে কোলে তুলে নিল। নেশাগ্রস্তের মতো বলল, কালো শাড়িতে আমার তুবাকে এক টুকরো বিষণ্ণ দেখাচ্ছে। তুবাকে তো টকটকে লাল রঙে মানায়, সেই প্রথম দিনের টকটকে লাল রঙের শাড়ি। আহফিন তুবাকে নিয়ে বিছানায় চলে গেল। কালো শাড়িতে বিষণ্ণ লাগছে বলে সে তার আঁচল খুলে নিল নির্বিঘ্নে। তুবার কানের লতির খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুবা মানে আমার নেশা, মাতাল করা এক নেশা। আহফিন আজ 8টায় উঠে গেছে। তুবা ফ্রেশ হয়ে এসে দেখে আহফিন খালি গায়ে সোফায় বসে আছে। পরনে ট্রাউজারটা সুঠাম দেহের নাভির নিচে পড়ে আছে। তুবা চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নিজেকে ঠিকঠাক করে মাথা নুয়ে চলে গেল পাশ দিয়ে। আহফিন তাকে ডাকলো, তুবা। কথা অনুযায়ী থামলো তুবা। এদিকে এসো। বাধ্য মেয়ের মতো সে চুপচাপ আহফিনের দিকে এগিয়ে এলো। খামটা নাও, আর প্রয়োজন হলে কল দেবে আমায়। ধন্যবাদ। আজ বোধ হয় তোমাকে রাতে আসতে হবে না। আমি আজ থাকবো না। আর হ্যাঁ, ভুলেও লীলার বলা কোনো ছেলের সাথে দেখা করতে যাবে না কিন্তু। কথাটা শেষ করে আহফিন আকস্মাৎ মৃদু চাপে তার গাল দুটি চেপে ধরলো। দাঁত কিরমির করে বলল, তাহলে আহফিন চৌধুরীকে তুমি খুব ভালো করে চিনবে। এবার আমি আর কিছু বরদাস্ত করব না, ভুলো না এটা। আহফিন এবার তুবাল গা ছেড়ে দিল। সে তার দিকে ভ্রুকুঞ্চন করে তাকালো। ফর্সা গালে লাল ছাপ দেখে উদ্গ্রীব হয়ে গালে হাত দিল। লেগেছে খানিক। সেদিক থেকে নজর সরিয়ে তুবার চোখের দিকে তাকালো। বলল, চলার মতো প্রয়োজনীয় টাকা দিয়েছি ওখানে, তাই আমি যা বললাম তার একটা কথাও যেন নড়চড় না হয়। তুবা সাবধানে থাকবে। আহফিন এবার তুবার গালে আলতো হাত রেখে কপাল এগিয়ে আনলো। কপালে গভীর কোমল একটা পরশ পড়লো তুবার। এই প্রথম হয়তো লোকটা তার কপালে চুমু খেলো। তুবার কাছে বিষয়টা কেমন যেন শিহরণ জাগালো। ভেতরে দৌড়ে কিছু একটা ছুটে গেল। তুবা আহফিনের দিকে তাকিয়ে রইল। তার এমন কাজে সে খুব অবাক হয়েছে। আহফিন নীরবে ওয়াশরুমে চলে যায়। তুবা তখনও কেন যেন ঠাই বসে আছে। চোখের পাতা পড়ছে না তার। শূন্যে এখনও তাকিয়ে আছে সে। লোকটা আসলে অদ্ভুত। অদ্ভুত তার কাজকর্ম। কখন কি করে বোঝা যায় না। ভেতরে কেন যেন লোকটার প্রতি একটা টান অনুভব করছে সে। অথচ সে জানে এটা নিহাতি বোকামি, স্পর্ধার বাহিরে।